হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আমার এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব আমার শান্তিনিকেতন জার্নির কথা। ভোরবেলা 6টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে আমাদের অল্টো করে। কোন্নগর থেকে আমার যাত্রা শুরু। কোন্নগর থেকে শান্তিনিকেতনে আমরা যেখানে হোটেল নিয়েছিলাম তার দূরত্ব 153 কিলোমিটার। তো মোটামুটি 3.5 ঘন্টা টাইম লাগে। তো আমরা যেহেতু একটু হল্ট করব, ব্রেকফাস্ট করব, সেই সব মিলিয়ে 4.5 ঘন্টার মতো আমরা টাইম নিয়েছিলাম পৌঁছতে। ফার্স্টে আমরা চলে এলাম আমাদের ফার্স্ট টোল গেট। এখানে আমাদের 110 টাকার টোল কেটেছিল। হাইওয়ের রাস্তা বেশ ভালো, গাড়ি চালাতে কোনো রকম কোনো অসুবিধা হয় না। আমরা শান্তিনিকেতনে এবারে হোটেল নিয়েছিলাম দ্বীপ হলিডেজ, যেটা প্রান্তিকে। তো শান্তিনিকেতন যেহেতু কোন্নগর থেকে 150 কিলোমিটার্স, এটা আর 3 কিলোমিটার ভেতরে। রাস্তায় আমরা এই আজাদ হিন্দ ধাবাতে ব্রেকফাস্ট করেছিলাম। এখানে পার্কিং এরিয়াটা যথেষ্ট বড়, গাড়ি রাখতে কোনো অসুবিধা হয়নি, আর খাবার কোয়ালিটিও খুবই ভালো, তোমরা ট্রাই করতেই পারো। আমরা এখানে ইডলি, ধোসা আর আলুর পরোটা নিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। যথেষ্ট ভালো কোয়ালিটি, ট্রাই করতে পারো। চলতে পথে আমরা পৌঁছে গিয়েছিলাম 108 শিব মন্দির, যেটা বর্ধমানের একটা বড় অ্যাট্রাকশন। তো যেহেতু এটা পেয়ে গেছিলাম রাস্তায়, তো আমরা এটাও একটু দেখে নিলাম। এন্ট্রির সময় আমাদের এখানে 2 টাকা করে পার হেড টিকিট নিয়েছিল। সামনেই পেয়েছিলাম হনুমানজির মূর্তি এবং এই শিবলিঙ্গ। তারপরে ঢুকে পড়েছিলাম এই মন্দির চত্বরে। 108 শিব মন্দিরের সবকটা দর্শন আমরা করিনি, আমরা সামনের গুলোই একটু দেখে নিয়েছিলাম, কারণ এতটা টাইম অ্যাকচুয়ালি দিতে চাইছিলাম না। তো আমরা পৌঁছে গেছিলাম 108 শিব মন্দির দেখে নিয়ে তারপরে আমরা আবারও বেরিয়ে পড়ি। আমাদের জার্নি শুরু হয়ে যায় আবার। মন্দির চত্বর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই রাস্তা ধরেই এগিয়ে গেলে ভীষণ সুন্দর একটা নার্সারি মতন, মানে বাগান মতন তৈরি হচ্ছে শীতকালের জন্য। তো মন্দির চত্বর ঘোরার পর আবার আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যস্থল, মানে আমাদের হোটেলের দিকে। চলো তাহলে এবার আমরা হোটেলে ঢুকি। এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রি গেট। ঢোকার সঙ্গে সঙ্গেই পেয়ে গিয়েছিলাম ওয়েলকাম ড্রিঙ্ক। তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম সেই দিন সোনাঝুরি হাট দেখতে। একটু হোটেলে বিশ্রাম করে নিয়ে, তো আমাদের লাগেজ ফাগেজ সব কিছু রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি সোনাঝুরি হাট দেখতে। যেহেতু আমরা শনিবার গিয়েছিলাম, তো একটা স্পেশাল হাটটা, প্রচুর ভিড় ছিল হাটে। তোমরা সকলেই জানো যে এখন সোনাঝুরি হাট রোজই বসে। তো আগে যেমন শুধু শনিবার করেই হাট বসতো, এখন তো রেগুলার বেসিসেই হাটটা বসে। তো আর শনিবার রবিবার স্পেশাল হাট থাকে। আমরা যেহেতু শনিবার গিয়েছিলাম, আমরা স্পেশাল হাট দেখতে পেয়েছি।
সোনাঝুরি হাট দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম সেই দিন, যে সকাল থেকে যেহেতু জার্নি করছি খুবই টায়ার্ড ছিলাম। এই আমাদের রাতের ভিউ হোটেলে। বলে রাখি, আমাদের এই হোটেলটা সুইমিং পুল আছে, আর এটা এন্ট্রি গেট। পাশেই ঠিক আছে ইভিনিং স্ন্যাক্স। এখানে এই কাউন্টারটাতে ইভিনিং স্ন্যাক্স সব রকমের পাওয়া যায়, তোমরা চাইলেই অর্ডার করতে পারো। খাবার কোয়ালিটি ভীষণ ভালো। আর ওই যে ওখানে দেখা যাচ্ছে সুইমিং পুল, সুইমিং পুলের ঠিক পাশে এগুলো একটা কটেজ। আমরা এমনি রুমে ছিলাম, ডাবল বেডরুমে। আমাদের ভাড়া নিয়েছিল 2000 পার রুম। আমরা দুটো রুম নিয়েছিলাম, পার রুম পার নাইট 2000। তো পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। আবারও গাড়ি করে চললাম আমরা। আমাদের হোটেল থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব 60 কিলোমিটার। তো 1.5 ঘন্টা মতন টাইম লাগার কথা, আমাদের একটু টাইম লেগেছে বেশি। আমরা মোটামুটি 2-2.5 ঘন্টার মধ্যে মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। তারাপীঠ যাওয়ার রাস্তা মোটামুটি ভালো, খারাপ নয়, তবে কিছু কিছু জায়গার অবস্থা খুবই খারাপ। কেন সেখানে রিপেয়ারিং হয় না আমি জানি না, কিন্তু অবস্থা কিন্তু সেই সব রাস্তার একটা রাস্তা আছে যেসব রাস্তার অবস্থা প্রচণ্ডই খারাপ। ওখানে গাড়ি নিয়ে তো দূরের কথা, হেঁটে গেলেও বোধহয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এতটাই অবস্থা খারাপ। তো আমরা চলতি পথে ময়ূরাক্ষী ব্রিজ পেয়েছিলাম। এটা হচ্ছে তারাপীঠে ঢোকার এন্ট্রিতেই আমরা এই জায়গাটা পেয়েছিলাম। এখানে একটি বড় শিবলিঙ্গ, যেটা তোমরা ঢোকার সময় দেখতে পাবে। আর আমরা ঢুকেছিলাম এই ভিআইপি গেট দিয়ে। ভিআইপি গেটের ঠিক উল্টো দিকের একটা রাস্তাতেই আমরা গাড়ি পার্ক করি। 100 রুপিস নিয়েছিল ওরা। আর এই পাশে দেখতেই পাচ্ছ ডালার দোকান, তোমরা এখান থেকে পুজো কিনে নিয়ে মন্দিরে ঢুকতে পারো। পুজো দিয়ে আমরা সোজা চলে এসেছিলাম আমাদের হোটেলে। সেখানে আমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনে আবার ঘোরার জন্য। প্রথমেই চলে যাই বিশ্বভারতীতে। বিশ্বভারতী নিয়ে বলার সত্যি কিছু নেই, সকলেই জানো বিশ্বভারতী কী, কেন, রবীন্দ্রনাথের সমস্ত স্মৃতি। তো আমরা ফার্স্টেই ওই জন্য শান্তিনিকেতনে মূল যেটি দেখার সেটা হচ্ছে এই বিশ্বভারতী ক্যাম্পাস। তো সেটাই আমরা আগে দেখে নিই। বিশ্বভারতী ক্যাম্পাস দেখে নিয়ে প্রথমেই আমি চলে গিয়েছিলাম এই মিউজিয়ামটাতে। এখানে 100 টাকা পার হেড টিকিট, স্টুডেন্টদের 10 টাকা, আর বাকিদের সবারই 100 টাকা করে নেয়। তো আমরা মিউজিয়ামটা ঘুরে দেখি। আর মিউজিয়ামটা ঘুরে দেখলে তোমরা সেখানে অনেক কিছু রবীন্দ্রনাথের ব্যবহৃত, রবীন্দ্রনাথকে গিফট দেওয়া যেগুলো হয়েছিল সেসব জিনিসগুলো দেখতে পাবে। তারপর আমরা সেখান থেকে চলে যাই রবীন্দ্রনাথের যে 4টি বাড়ি রয়েছে সেই দিকটাতে, সেই সবগুলো দেখে নিই। বিশাল বড় ক্যাম্পাস, সবাই জানো। এখানে আমরা দেখতে পাই রবীন্দ্রনাথের ব্যবহৃত এই পুরোনো দিনের গাড়িটি। চলো এবার আমরা বাড়ি চলে আসি এবং পরের দিন বেরিয়ে পড়ি আবারও সকালবেলায়। প্রথমেই যাই এই রায়পুর রাজবাড়িটিতে, যেটা পুরোটাই এখন প্রায় হন্টেড হাউসই বলতে পারো, ভাঙাচোরা একেবারেই। কিন্তু অবশ্যই এটা দেখতে যথেষ্ট ভালো লেগেছিলো। মানে এরকম ধরনের জিনিস তো চট করে আমরা কোথাও দেখতে পাই না। তো যাই হোক, হয়তো এটা দেখলাম, ভালোই লাগলো। আমরা যখন গিয়েছিলাম তখন ওখানে একটা ভিডিওগ্রাফির কাজ চলছিল, যে ওখানে ওরা আর কি ভিডিওগ্রাফি কিছু একটা করবে। তো সেজন্য ওরা সমস্ত প্রিপারেশন নিচ্ছিল। তো প্রচণ্ড আওয়াজের জন্য বেশ বড় একটি হনুমান বেরিয়ে পড়েছিল। যদিও তাকে ভিডিওতে বা মোবাইলে আমি ক্যাপচার করতে পারিনি, কারণ সে বড়ই লাফালাফি করছিল এ গাছ থেকে ও গাছে। তো যাই হোক, পুরো রাজবাড়িটা ঘুরে দেখলাম। সম্পূর্ণটা ভাঙা, কোথাও কোনো কিছুই দেখতে পাবে না। তবে একটুখানি দূরে গিয়ে একটা জায়গা রয়েছে, যেমন এই জায়গাটিতে তোমরা দেখতে পাবে বাঁদিকেই ঘুরলে, এখানে একটি নাথ মন্দির এবং একটি শ্রীকৃষ্ণের মন্দির রয়েছে, এবং সেটি নতুন করা বোঝাই যাচ্ছে, এবং মেনটেইনড, রেগুলার বেসিসে পুজোও হয় সেখানে। ওই যে দূরে দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পাবে। ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রয়েছে, মানুষ মেনটেন করে এবং রেগুলার বেসিসে পুজো হয়। যদিও আমরা যখন গেছিলাম তখন মন্দিরটা বন্ধই ছিল, ভেতরে কী আছে দেখতে পাইনি।
এখন এই রাজবাড়িটিতে মোটামুটি পারমিশন দিয়ে এই ভাঙাচোরা জায়গাটাতে পারমিশন দিয়ে সিনেমা, সিরিয়াল বা যে কোনো ভিডিওগ্রাফির শুটিং হয়। তো এটা দেখে নিলাম। এটা দেখার পরে আবার আমরা বেরিয়ে পড়লাম। ওখান থেকে জাস্ট 5 মিনিটের দূরত্বেই আছে সুরুল রাজবাড়ি। আমরা এরপরেই চলে গেলাম সেই রাজবাড়ির উদ্দেশ্যে। ওই রাজবাড়িটা যথেষ্টই ডেজার্টেড, মানে ওখানে খুব একটা লোক টোক তো অবশ্যই কেউ থাকে না, কিন্তু তাও রাজবাড়িটা মোটামুটি একটু পরিষ্কার। মানে এইটা যেমন দেখতেই পাচ্ছ জঙ্গল ভর্তি, মানে একেবারেই ধ্বংসপ্রাপ্ত জায়গা। তো ওটা অতটা ধ্বংসপ্রাপ্ত নয়, ওটা মোটামুটি মেনটেনড এবং ওখানে দুর্গা পুজো হয়। আর এই হলো সুরুল রাজবাড়ি। এই রাজবাড়িতে ঢুকতে 10 টাকা করে টিকিট নিয়েছিল পার হেড। আর এখানে ভেতরে দুর্গা পুজো হয়, এখনও কাঠামো রয়েছে দুর্গা পুজোর, মানে দুর্গা ঠাকুরের। আর ওখানে মানে কাঠামোটা রেখে দেয় এবং একেবারেই গ্রিল দিয়ে ঘেরা, তালা দেওয়া। তো ভেতরে ঢোকার জায়গা নেই, বাট জায়গাটা মোটামুটি পরিষ্কার এবং মেনটেন্ড। চলো তোমাদের একটু দেখিয়ে দিই কিরা কোনখানে দুর্গাপূজা হয়। এই যে দুর্গা ঠাকুরের কাঠামো দেখো রাখা রয়েছে, এবং এই চত্বরটাতেই দুর্গাপুজোটা হয়। খানিকটা আমাদের কলকাতার শোভাবাজির রাজবাড়ির মতোই প্যাটার্নটা। তো এই হচ্ছে আমাদের সুরুল রাজবাড়ির ভেতরের জায়গাটা। এরপর আমরা চলে গিয়েছিলাম সৃজনী শিল্পগ্রামে। এখানে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটের বিভিন্ন শিল্প সংস্কৃতিকে নানান রকম কারুকার্য করে তুলে ধরা হয়েছে। এখানে ঢুকতে গেলে 30 টাকা করে পার হেড এন্ট্রি ফি নেয়। তবে একটা জিনিস তোমাদের সকলকে খুব সাবধান করে রাখি, এখানে পার্কিংয়ের প্রচুর সমস্যা আছে। সমস্যা মানে হচ্ছে এখানে মানে যাদের পার্কিং যারা করছেন তারা যে কোনো জায়গায় গাড়ি রাখলেই বলছেন যে এটা আমাদের এরিয়া। রাস্তার ওপরে খানিকটা দূরে গিয়ে রাস্তার ওপরে গাড়ি রাখলেও বলছে এটা আমাদের এরিয়া, তো এখানে রাখলেও 100 টাকা করে দিতে হবে। যদিও ওদের একটা পার্কিং এরিয়া রয়েছে ঘেরা, সে জায়গায় গাড়ি রাখলেও 100 টাকা করে নেবে, এবং যে কোনো জায়গায় রাখলেই বলবে 100 টাকা করে দেবে। তো অবশ্যই আপনারা কিন্তু যেই যান না কেন এই ব্যাপারটা একটু দেখে নিয়ে তবেই যাবেন এবং গাড়ি রাখবেন। এখানের জায়গাটা কিন্তু বিশাল বড় এরিয়া, মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম লাগবে তোমাদের এই পুরো সৃজনী শিল্পগ্রামটা ঘুরে দেখতে। আমি পুরোটার ভিডিও আর করিনি, কিছুটাই করেছি, তোমরা কিছুটাই দেখো। এটা দেখে নিয়ে আমরা আবার হোটেলে ফিরে যাই এবং সন্ধ্যাবেলা বেরিয়ে যাই কঙ্কালীতলার উদ্দেশ্যে। একটি সতীপীঠ, তোমরা সকলেই জানো, এটা হলো কঙ্কালীতলার ভেতরের মন্দির চত্বর। মন্দিরের এখন এখানে এই মন্দিরে শুরু হয়েছে হরিদ্বারে যেভাবে গঙ্গা আরতি হয় সেইভাবেই আরতি চল হয়েছে। যদিও এখানে গঙ্গা আরতি হয় বলে, মানে এখানে গঙ্গা আছে বলে আমার জানা নেই, যাই হোক মানে ওইভাবে আরতি একটা হয়। এটা হলো মন্দির চত্বর, আসল মন্দির। আর এই হচ্ছে যেখানে গঙ্গা আরতি হয়, দেখো দেখতেই পাচ্ছ যে ঠিক হরিদ্বারের মতোই বিভিন্ন রকম জায়গা করা আছে। এই যে অন্ধকার জায়গাটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে সেই নদী যেখানে পুজোটা হয় আর কি, আর মা কঙ্কালী। আর এটা হলো মন্দিরের ওপরে বিভিন্ন যে কোথায় কি মায়ের কোন অংশ পড়েছে সেই সবগুলো এখানে সব লেখা আছে। চলো এবার তোমাদের একটু হোটেলের কিছু কিছু জিনিস দেখিয়ে দিই। এখানে পুজো আমরা দিইনি, আমরা মোটামুটি যা খেয়েছিলাম একটু তোমাদেরকে বলে দিই। এখানে খাবার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, ভীষণই ভালো। আমরা সমস্ত রকম খাবারই এখানেই খেয়েছি, জলখাবার থেকে শুরু করে লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স, এভরিথিং আমরা সব কিছু এখানে খেয়েছি। এবং বারবার বলছি এখানে খাবার কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুবই ভালো। তো তোমরা যদি এই হোটেলটাকে চুজ করো অবভিয়াসলি তোমরা এখানে খাওয়া দাওয়া করতেই পারো। আমরা সব রকম খাবার দাবারই এখানে ট্রাই করেছিলাম, তো খুবই ভালো এবং প্রাইসও মোটামুটি ঠিকঠাক। এটা আমাদের দুপুরের লাঞ্চ ছিল একদিনের, আমরা থালি নিয়েছিলাম। ইভিনিং স্ন্যাক্স এদের এই মাছের যে এটা খুবই ভালো জলখাবার আমাদের সকালে, আর রাতের খাবার দাবার মানে মোটামুটি এখানে তুমি সব রকম খাবার পাবে। আমরা একদিন চাইনিজও অর্ডার করেছিলাম, মানে চাউমিন, যথেষ্ট ভালো ছিল। তোমরা চাইলেই এখান থেকে খাবার খেতে পারো।
আর এইটা হলো ওদের ডাইনিং এরিয়া, যেখানে তোমরা খাওয়ার জন্য নামতে পারো। অবভিয়াসলি ওদের কিন্তু রুম সার্ভিসও আছে, তোমরা চাইলে যদি চাও রুমে খাবার আনিয়ে নিতে সেটাও তোমরা করতে পারো। শুধু একটাই এখানের একটু প্রবলেম, সেটা হলো এরা প্রচণ্ড ডিলে করে। মানে তোমরা যদি 9টার সময় খাবার চাও তো ডেফিনেটলি তোমাদের 8:30টার মধ্যে গিয়ে হয় বসে পড়তে হবে এই ডাইনিং এরিয়াতে, অথবা তোমরা যদি 9টায় খাবার চাও তো তোমরা ডেফিনেটলি এটা ধরে রাখো যে তোমাদের কাছে খাবার আস্তে আস্তে 9:30 10টা বেজে যাবে। যাই হোক, 3 দিন থাকার পর আবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, এটা একটা কথা বলে রাখি, এই যে ট্রাকের মেলা দেখছো এটা কিন্তু শান্তিনিকেতনেই, মানে এই রাস্তায় তোমরা প্রচুর ট্রাক পাবে এবং এই ট্রাকের পাশ দিয়ে ট্রাকের মেলার সাথে সাথেই তোমাদের চলতে হবে। তো এটা একটু প্রবলেম্যাটিক, অবশ্যই এটা টাইমও নিয়ে নেয় প্রচুর। যাই হোক, তোমাদের যদি আমার এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে, যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করো। জানি ভুল ত্রুটি প্রচুর হয়েছে, চেষ্টা করব আস্তে আস্তে এগুলোকে ওভারকাম করার। তো তোমরা তোমাদের ভ্যালুয়েবল কিছু সাজেশনস বা কমেন্টস প্লিজ করো, তাহলে আমিও আরও বেশি এনকারেজড হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং ওয়ান্স অ্যাগেন। আর কিছু বলার নেই, শান্তিনিকেতন যাও, ঘুরে এসো, খুব মজা করো, খুব আনন্দ করো। যারাই ভাবছো এবার এই শীতকালে কোথাও যাবে, তো শান্তিনিকেতন অবভিয়াসলি একটা গুড ডেস্টিনেশন। তো গাড়ি নিয়ে গেলে আরও বেশি একটা ভালো লাগা তৈরি হয়, অন্তত আমার নিজের পার্সোনাল এটা মত। থ্যাংক ইউ।